আওয়ামী লীগ ছিল, খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আমি বিদেশের মতো করে রাজশাহী, আল্লাহ দেখার মতো খারাপ। আপনি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি করবেন, সেটা কিরকম, সেটা আপনি ভাবছেন? হ্যাঁ ভেবেছি। জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি, ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল, ডিভাইড on the basis of মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড on the basis of কোন এলাকা। একটা ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করবো, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করবো, নারিশ করবো, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করবো। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাধারণত ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনের সঙ্গে আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন। এটা কিন্তু একদম, কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমানাধিকারের কথা বলেন, কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এটা আপনি এখন কেমনি অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায় নাকি? এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি, আমি যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এটা বললাম সব জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটা কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেয়, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক কিছুই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দেবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা, আপনি আপনি কত বলতে পারবেন, আপনি যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনি ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লারিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার বেড়াই জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষের থেকে জিজ্ঞাসা করেন যে মা তুমি ভোট থেকে আসছো, কিন্তু তুমি তো আমাদের মতো না, এরকম বলেন? একদম না, একদম না খালেদ ভাই, এটা কেমনি সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা একদম না খালেদ ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই। খালেদ ভাই, আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওইটা রিয়েল। না না খালেদ ভাই, হোয়াট আই ডিড রাজত্ব ফেসবুকে, আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজ না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথা টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে, মানে উনি আপনাকে, আপনি ওনাকে কি করে ডিল করেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিক ভাবে আমি ওনাকে বলেছি যে ভাইবা ভোটটা আমাকে দিয়েন, কি চেষ্টা করি 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। দিয়েছে তার প্রমাণ তো। ভোট পেয়েছেন আপনি? না, 1,17,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000, মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন? 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা, মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে আপনি একটা প্রত্যক্ষ অচলে, যেটা বলেন আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি ফিল করতেছেন যে এটা, মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্না ভোটে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওদিকে দাঁড়িয়েছিলেন যে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো নাই, আর ফাতেমা জিন্নার বিয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনি কাটাইলেন? একটু মজার ঘটনা দিই, আমি তো টিপ দিই সবসময়, এলাকাতেও দিই। তো আমার সাথে একটা ছোট ছেলে থাকে, তো ও সেদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না। আমি বলছি বাবা, আমি এইটাই বাবা, আমাকে এইভাবেই নিতে দে, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে, আমার কাজের মধ্যে দিয়ে আমি
দিলাম কি দিলাম না, এটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দেখি দেখ মানুষ দিবে, সেটা আমার পাচ্ছে না। আম্মা আপনি হাইওয়ে দেবেন, আম্মা আপনি দিয়ে না, আম্মা আপনি দিয়ে না, কি বলো? মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে। আপনি কি এটা ব্যাপারে আশাবাদী? আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারেল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামীকোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফিকি। এই মুনাফিকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফিকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নটা লেজ করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দু একটা ভালো কাজ করছে, ফুটবল খেলার আয়োজন দল তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা শুধু চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে এলাও করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে এলাও করলো, কিসের জন্য? মানে দেখেন আপনি বিএনপি বা জামায়াতের তো পরে গিয়ে ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝা দরকার আছে। ওদের কি হয়েছিল? ওদের সাথে ভোট দিতে যাবে না, ওদের কেন পপুলিস্ট হতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি এরা ভোট দিতে যাবে না, এটা কি শুরু থেকে তাদের মাথায় ছিল কিনা এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে মুখে অনেকবার বলছেন, আমরা মুখে যাই বলুক, আচ্ছা মুখে তারা অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাজনীতি। এবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভিতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। তিন হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিসিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে যেভাবে ইচ্ছে ব্যবহার করার জন্য। আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি, সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে তাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আপনি তখনই বলেন বাংলাদেশের তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে, নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকু বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততায় আসলে এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন। এটা তো একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন হলো, মানে সুষ্ঠু উৎসবেই আপনার ভোট কেন্দ্র দখল, রাতের থেকেই আপনার ভোট শুরু, দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারাদিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গেছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের ভেতরে। ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে একটু কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়, একটু বয়কট করে না, এখানে বাধ্যতামূলক গায়ে 2024-এও আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করেছিল, এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে, আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে আনতে। এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে, তাদের অফিস কিছুই নেই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন